This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমার সহকর্মী সুশোভন রয়েছেন আমার সঙ্গে। আমি সুশোভনের কাছে যাব, জানতে চাইবো যে সুশোভন, একদিকে আলিপুর আদালতে পুলিশ সওয়াল করছে আরেকজন পুলিশকর্মী, প্রাক্তন পুলিশকর্মীর বিরুদ্ধে টাকা নিয়ে জাল পাসপোর্টের। কি হলো আজকে আলিপুর আদালত চত্বরে, কি সওয়াল জবাব হলো? দেখো, যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে 51খানা পাসপোর্ট হয়েছে, যেখানে দেখা গেছে যে ভুয়ো নথি রয়েছে এবং সেই ভুয়ো নথির বিনিময়ে কিন্তু পাসপোর্ট তৈরি হয়েছে। আর সেখানে তদন্ত করতে গিয়ে তারা দেখেছেন যে একজন পুলিশকর্মী নেপথ্যে রয়েছে, কিন্তু কিসের বিনিময় এটাও তারা দেখেছেন। তুমি জানো যে এই হলো নবম গ্রেপ্তার, অর্থাৎ অষ্টম গ্রেপ্তার পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে যারা রয়েছেন এবং তার মধ্যে বিশেষত সমরেশ বিশ্বাস, তাদের যখন ব্যাংক ডিটেলস দেখা গেছে তখন সেই ব্যাংক ডিটেলসের সঙ্গে এই আব্দুল হাইয়ের ব্যাংক ডিটেলস ম্যাচ করে গেছে, অর্থাৎ কোথায় যে মানি ট্রানজাকশন হয়েছে সেটা দেখা গেছে। আর আব্দুল হাই তার অ্যাকাউন্টে কিন্তু প্রায় লক্ষাধিক টাকা পাওয়া গেছে। অর্থাৎ তদন্তকারীরা এখনো পর্যন্ত যেটা বুঝতে পারছেন এবং যেটা আজকে আদালতেও বলা হলো যে তদন্তের প্রয়োজন রয়েছে, তার কারণ এখানে মানি ট্রানজাকশন হয়েছে এবং বারবার যোগাযোগ যারা গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে কিন্তু এই যে পুলিশকর্মী তিনি যে 4 বছর যে পাসপোর্ট যে সেকশনে কাজ করেছেন যোগাযোগ ছিল। অর্থাৎ এই যে 9 জন গ্রেপ্তার হয়েছে তাদের যেমন মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে, বেশ কিছু ডিজিটাল এভিডেন্স বাজেয়াপ্ত হয়েছে, সেগুলো ফরেন্সিক করে কি তথ্য আছে সেগুলো জানার দরকার। অন্যদিকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তার কারণ তুমি যে কথা বললে সর্ষের মধ্যে কিন্তু ভূত ধরা পড়েছে। অর্থাৎ যে পুলিশকর্মী দায়িত্ব থাকে ভেরিফিকেশনের, সেই পুলিশকর্মী ভেরিফিকেশন করছেন, তিনি কোনো রকম ভুয়ো নথি তিনি বুঝছেন না। এবং এখানে প্রশ্ন উঠছে যে সেই পুলিশকর্মী টাকার বিনিময়ে, অর্থাৎ যদি আপনার কাছে পর্যাপ্ত নথি না থাকে, মানে যে দুষ্টু লোকেদের কাছে পর্যাপ্ত নথি নেই, তারা টাকার বিনিময়ে জাল পাসপোর্ট বানিয়ে ফেলতে পারে খুব সহজেই। পরে খবরে নজর রাখবো। দেখুন, হাসপাতালে চিকিৎসকদের কাজের সময় নিয়ে নয়া নির্দেশিকা দিল স্বাস্থ্য ভবন। এবার থেকে মানে আরজি কর কাণ্ডের পর একটু নাড়া লাগলো গোটা সিস্টেমটায়। এবার থেকে 12 ঘন্টার বেশি ডিউটি করতে হবে না কোনো ডাক্তারকে। বাকি এক সপ্তাহে 30 ঘন্টা ডিউটি 6 দিনে ভাগ করে করতে হবে। কথা বলবো, আমার সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, আমার একটাই প্রশ্ন, এই নতুন নিয়ম আরজি কর কাণ্ডের পর শুধুই কি খাতায় কলমে রয়ে যাবে, নাকি আমাদের রাজ্যে পর্যাপ্ত চিকিৎসক রয়েছে যাদের ডিউটি সুষ্ঠুভাবে ভাগ করে তাদের দিয়ে স্বাস্থ্য পরিষেবাটাকে সচল রাখা সম্ভব? দ্বীপ আটপাতার যে নির্দেশিকা জারি হয়েছে মুখ্যমন্ত্রীর ধমকের পর, রাজ্যের স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য সচিব যে নির্দেশিকা জারি করেছেন সেটা যদি আক্ষরিক অর্থে বা অক্ষরে অক্ষরে সেটা যদি বাস্তবায়ন হয়, তাহলে বলতে হবে যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ভোল বদল ঘটে গেছে। আর যদি তা না হয় তাহলে পুনর্মূষিক ভব। কি বলা হয়েছে এই নির্দেশিকায়? এই নির্দেশিকায় বলা হচ্ছে যে প্রতিদিন রাতে এখন থেকে একজন সিনিয়র ফ্যাকাল্টি থাকবেন, অনকল ডিউটিতে থাকবেন। যেটা তিলোত্তমা কাণ্ডে প্রশ্ন উঠেছিল যে কেন পিজিটিদের ভরসায় হাসপাতালকে ছেড়ে দেওয়া হচ্ছে, রাতের হাসপাতালকে ছেড়ে দেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে যে ইনডোর, আউটডোর, ওপিডি সব মিলিয়ে সব জায়গাতেই ভিজিট হবে, সকাল সন্ধ্যে ভিজিট হবে, দুবেলা করে তারা পেশেন্ট পার্টির সঙ্গে মিট করবেন। বলা হচ্ছে গোটা হাসপাতালে ইমার্জেন্সি থেকে একদম ইনডোর পর্যন্ত সেখানে গ্রিন, ইয়েলো, রেড জোনে ভাগ করে পেশেন্টের প্রায়োরিটি অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্ট করা হবে। বলা হচ্ছে যে সেখানে ডেট অডিট হবে, বিভাগীয় প্রধানকে অন্য ইউনিটেরও দায়িত্ব নিতে হবে। এই যে এত কথা বলা হচ্ছে, সেই কথাগুলো কার্যকারিতা কি ঘটবে? তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত রেফার রোগ তো বন্ধ হয়নি, সেটা তো মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট যে গত 3 মাস হতে চললো, 3 মাসেও রেফার পুরোপুরি বন্ধ করতে পারলো না রাজ্যের স্বাস্থ্য দপ্তর। তাহলে 8 পাতার নির্দেশিকায় কি ভুল বদল ঘটবে? চিকিৎসক সংগঠনগুলো বলছে যে যা করা হয়েছে, যেভাবে রোস্টার বেঁধে দেওয়া হয়েছে, তার জন্য যে পরিমাণ চিকিৎসক স্বাস্থ্যকর্মী লাগবে, সর্বোপরি স্বাস্থ্যক্ষেত্রকে রাজনীতির প্রভাব থেকে মুক্ত করতে হবে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে জনপ্রতিনিধিরা থাকলেন না, কিন্তু মালদার মতো জনপ্রতিনিধি একেবারে সরব। এদিকে আমাদের নজর থাকবে যে এই নতুন নিয়ম তা কি শুধুমাত্র খাতায় কলমেই রয়ে যাবে, নাকি আদতে বলবৎ হবে এবং চিকিৎসকরা তারা তাদের যে ন্যূনতম অধিকারটুকুনি পাওয়ার কথা পাবেন এবং স্বস্তিতে ডিউটি করতে পারবেন। আমার আপনার মতন সাধারণ মানুষ অসুস্থ হলে তাদের চিকিৎসা করতে পারবেন। আর পরের খবরে আসি, নরেন্দ্রপুরে এক আজব কাণ্ড। বাড়ির মধ্যে তেলের খনি, 3 তলা বাড়ির একাংশ থেকে তেল বেরোচ্ছে। রাজপুর সোনারপুর পুরো এলাকায় এই ঘটনাকে ঘিরে
ব্যাপক চাঞ্চল্য। একেবারে সেই বাড়ির অন্দরে নিয়ে যাবো আপনাদের, আমাদের সহকর্মী তন্নিষ্ঠা একেবারে সেই বাড়িতে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। তন্নিষ্ঠা, মানে কলকাতা শহরে এমন কথা এর আগে শোনা যায়নি যে বাড়ি থেকে তেল চুইয়ে পড়ছে। বাড়ির মালিক যারা বাড়িতে থাকেন, বিশেষজ্ঞ, তারা কি বলছেন এই গোটা ঘটনাকে নিয়ে? দীপ, দেখো, স্বাভাবিকভাবেই বলা যেতে পারে শহর কলকাতার বিরলতম ঘটনা এটা, যেখানে এরকমভাবে একেবারে দেখা যাচ্ছে যে তেল চুইয়ে চুইয়ে পড়ছে। যে ছবি বারবার করে TV9 বাংলা আপনাদের দেখাচ্ছে যে তেল এভাবে পড়ছে এবং তেলের এইভাবে পড়ে নিচটা বলা যেতে পারে একেবারে ভাসমান হয়ে গেছে, এখানে যেন জমে রয়েছে তেলটা, সেই ছবি আমরা দেখাচ্ছি বারবার করে। কিন্তু এই তেলের উৎস কোথায়? দেখো, আমরা কথা বলেছিলাম একজন বিশেষজ্ঞর সঙ্গে, তিনি বলছেন হয়তো কোথাও একটা সোর্স রয়েছে, এই সোর্সটা পাওয়াটাই এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সোর্সটা না জানা গেলে বোঝা যাচ্ছে না। একেবারে তনিষ্ঠা, যে ছবি তুমি দেখাচ্ছ এই মুহূর্তে, তনিষ্ঠা যে ছবি দেখাচ্ছে এই ছবি এবং কিভাবে এই তেল এখানে এলো, আরো বিস্তারিত আপনাদের তনিষ্ঠাই জানাবে। হটস্পট সন্ধ্যে 7:30 নজর থাকুক। তনিষ্ঠা আপাতত ধন্যবাদ, সৌরভ ধন্যবাদ, সুশোভন ধন্যবাদ, তন্ময় ধন্যবাদ, কৌশিক, তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। আর এবার যে খবরে নজর রাখবো, মালদায় তৃণমূল নেতা খুনে ধরপাকড় চলছেই, আজ আরো 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের ঘটনায় এখনো পর্যন্ত এই নিয়ে মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি মূল চক্রান্তকারীকে গ্রেপ্তার করা হোক। আগে হামলা হওয়া সত্ত্বেও কেন আচমকা বাবলা সরকারের নিরাপত্তা তুলে নেওয়া হলো, এই প্রশ্ন তুলছেন নিহত স্ত্রী। নেতা খুনে বড় মাথা, প্রকাশ্যে দিনের বেলায় জনবহুল এলাকায় মালদার তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুন। এই ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। খোদ মুখ্যমন্ত্রী জেলা পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন। খুনের ঘটনায় একের পর এক গ্রেফতার হচ্ছে। বিহারের 2 শর্পশুটার গ্রেফতার। ধৃত সামি আক্তার ও আব্দুল গনি বিহারের কাটিহার জেলার বাসিন্দা। ইংরেজবাজার থানা এলাকার বাসিন্দা টিঙ্কু ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ইংরেজবাজার পুরো এলাকার 2 তৃণমূল কর্মী। ধৃত অভিজিৎ ঘোষ 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ধৃত অমিত রজক 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই 2 কর্মী বাবলা সরকারের লোক বলেই পরিচিত। নিহতের স্ত্রীর অভিযোগ, খুনের নেপথ্যে গভীর চক্রান্ত রয়েছে। ষড়যন্ত্রের মাথাকে গ্রেফতারের দাবি পরিবারের। প্রশাসনের কাছে একটাই জিনিস চাইবো যে আসল দোষী যারা মেরে গেছে তারা তো শুধুমাত্র মোহরা, যারা আসল মাথা, কি তাদের হাতে ঘা লেগেছিল বা তাদের কত ক্ষমতার দরকার ছিল যে এই মানুষটাকে এইভাবে সরিয়ে দিল, এইটা আমার খুব জানা দরকার। প্রশ্নের মুখে নিহত দুলাল সরকারের নিরাপত্তা প্রত্যাহার। 2008 সালে দুলালের ওপর হামলার পর নিরাপত্তা দেওয়া হয়। 2021 সালে দুলালের পুলিশ নিরাপত্তা প্রত্যাহার করা হয়। পর্যাপ্ত পুলিশের অভাব দেখিয়ে নিরাপত্তা প্রত্যাহার করা হয় বলে সূত্রের খবর। দুলালের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, আগেও অ্যাটাক হয়েছিল। নিরাপত্তা তুলে নেওয়ার 3 বছরের মাথায় খুন দুলাল সরকার। 13 বছর পর হঠাৎ কেন নিরাপত্তা প্রত্যাহার, প্রশ্ন নিহতর স্ত্রীর। 2008 সালে দুলাল সরকারকে সিকিউরিটি দেওয়া হয়, সেই সিকিউরিটি 2021 সালে তুলে নেওয়া হয়। কেন তুলে নেওয়া হলো সেটাও এখন অস্পষ্ট। দুলাল সরকারের পরিবারের দাবি এর পরেও বহুবার হুমকির মুখে পড়তে হয়েছে দুলাল সরকারকে, কিন্তু তবুও তাকে সিকিউরিটি দেওয়া হয়নি। আজকের কথা হচ্ছে সিকিউরিটি হয়তো থাকলে দুলালবাবুর এই পরিণতি হতো না। তুলে নিয়েছিল, এখন কি ভেবে তুলেছিল, কার কথাতে তুলেছিল, কেউ সেটা তুলতে বাধ্য করেছিল নাকি, সেটাও একটা ব্যাপার আছে। একের পর এক তো ধরা পড়ছে, এমনকি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর মতো নেতাও দাবি করেছেন ইতিমধ্যেই যে 10 লক্ষ টাকা দিয়ে নাকি সুপারি কিলার আনা হয়েছে বিহার থেকে। তাহলে কে টাকা দিয়েছে সেই প্রশ্নের উত্তর এখনও কেন মিলছে না? পুলিশ তদন্ত চালাচ্ছে, কোমর বেঁধে নেমে পড়েছে, একের পর এক ধরাও পড়ছে, কিন্তু মাস্টার মাইন্ড কে, এই ষড়যন্ত্রের মূল মাথা কে, সেটা এখনো পর্যন্ত খুঁজে পায়নি কি পুলিশ, নাকি এখন সেটাকে আড়াল করার কোনো চেষ্টা হচ্ছে কোনো দিক থেকে? এখন এইসব প্রশ্নই সামনে আসছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। ফিরে এলাম ব্রেকের পর, আর এবার যে খবরে নজর রাখবো, অবশেষে এক মঞ্চে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ
বোলপুরের হস্তশিল্প মেলার উদ্বোধনী মঞ্চে জেলা সভাপতি এবং সভাধিপতি। মঞ্চে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ, রয়েছেন চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরীরাও। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এক মঞ্চে কাজল শেখ, অনুব্রত মণ্ডল। দেবব্রত সরকার মহাশয় বিশিষ্ট সমাজসেবী। পরে খবরে নজর রাখবো। আচ্ছা, আসানসোল নাকি মগের মুলুক বলুন তো? অবৈধ হলেও বালি পাচার করতে দিতে হবে, ট্রাক্টর বা ছোট ম্যাটাডোরে করে বালি নিয়ে যেতে দিতে হবে, এমনই অন্যায্য দাবিতে এবার পুলিশকে ঘিরে বিক্ষোভ গাড়ি চালকদের। কুলটির শাকতরি এলাকার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও ছোট ছোট গাড়িতে করে অবাধে বালি পাচার চলছিল। বিসেরগড়ের দামোদরের তীরে রক্তা এবং হাতিনল ঘাট থেকে বালি তোলার কাজ চলছিল অবৈধভাবে। শাকতরিয়া ফাঁড়ির পুলিশ বাধা দিতে গেলে বেঁকে বসেন গাড়ি চালকরা। অন্য কোনো কাজ নেই, তাই বালি তোলার কাজ করতে দিতে হবে, প্রয়োজনে গুলি চালালেও তারা বালিই তুলবেন, এমনই দাবি গাড়ির চালকদের। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।